শিক্ষার্থীরা, নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তুর টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো দেখো, এখানে আমি একটি প্রশ্ন নিয়েছি। এই প্রশ্নের মধ্যে কি একটি চিত্র দেওয়া আছে, এ অবস্থান এবং এটা হচ্ছে বি অবস্থান, এবং এ থেকে বি অবস্থানের দূরত্ব 120 মিটার। এখানে প্রশ্নটি বলা আছে, চিত্রে একটি বস্তু একে 120 মিটার উঁচু স্থান হতে ফেলে দেওয়া হলো। একই সময়ে অপর একটি বস্তু বিকে 19.6 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, মানে এ বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং এই যে বি বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করা হলো, এবং এই নিক্ষেপের সময় তার শুরুতে বেগ দিছিল কত, 19.6 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এবং দুটা একই সময়ে কাজটা করা হয়েছে। এখন তাদের প্রশ্ন হচ্ছে 1.8 সেকেন্ড পর এ বস্তুর ব্যাগ কত। 1.8 সেকেন্ড পর এ বস্তুর ব্যাগ কত। আচ্ছা, এইখানে যে এ বস্তু আছে, এ বস্তু বর্তমানে কোন অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। আর স্থির অবস্থানে থাকলে এ বস্তুর আদি বেগ কত? 0। এ বস্তুর আদি বেগ কত হবে? 0 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এ বস্তুর আদি বেগ, আমি এখানে গ নাম্বার আনসার করি। আমি লিখতে পারি এ বস্তুর আদি বেগ লিখতে পারি, আদি বেগ। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করে ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। ঠিক আছে, এবং এখানে যেহেতু পরন্ত বস্তু, একটা জিনিস মাথায় রাখবা, পরন্ত বস্তু কি বস্তু? পরন্ত বস্তু। এই পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমার গতির সমীকরণ ত্বরণ হিসেবে জি ব্যবহার করা হয়, অভিকর্ষ ত্বরণ ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? অভিকর্ষ ত্বরণ ব্যবহার করা হয়। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, নিক্ষিপ্ত বস্তু কী বস্তু? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণে তোমার আমাদের যে ত্বরণ আছে, ত্বরণ তো অবশ্যই জি ইউজ করবা অভিকর্ষ ত্বরণ, এবং এর সাথে সাথে আমাদের গতি সমীকরণে যেখানে প্লাস আছে, যেমন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ঠিক আছে, ত্বরণটা এখানে কি হবে? জি হবে, এবং এখানে প্লাসের জায়গায় কি হবে? মাইনাস। শুধুমাত্র এই সমীকরণে, সবগুলো সমীকরণে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? মাইনাস হবে, এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমার ত্বরণটা জি হিসাবে ইউজ করতে হবে। এটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এখানে যেহেতু এই বস্তুটি পরন্ত বস্তু, তাহলে এই বস্তুর আমি ত্বরণটা কত ধরবো? 9.8 ms ইনভার্স 2। ঠিক আছে, এবং এর শেষ বেগ বের করতে বলা হয়েছে। আর কি বেগ বের করতে বলা হয়েছে? শেষ বেগ বি ইকুয়াল টু হোয়াট। এখন এখানে সময়, তোমার প্রশ্নের সময় কত উল্লেখ আছে? প্রশ্নের সময় উল্লেখ আছে 1.8 সেকেন্ড পর। তাহলে আমরা লিখতে পারি সময় টি ইকুয়াল টু 1.8 সেকেন্ড। এবার আমরা জানি সূত্রটা বসাও, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখানে জি কেন বসছে? পরন্ত বস্তু, এর জন্য এখানে জি বসছে। তাহলে ইউ আদিবেগ 0, জির মান 9.8, টির মান কত? 1.8। এবার যদি আমরা 9.8 এবং 1.8 গুণ করি, তাহলে আমাদের আনসার আসে 17.64 ms ইনভার্স 1। বেগের একক কি? ms ইনভার্স 1। তাহলে আমরা বলতে পারি এ বস্তুটির 1.8 সেকেন্ড পরে এ বস্তুর বেগ হবে 17.64 ms ইনভার্স 1। ঠিক আছে, আশা করি তোমরা এরকম পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ খুব সহজেই বের করতে পারবে। এবার আমরা পরের প্রশ্নটি থেকে বলছে, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ভূমি ছাড়া এই যে দুটি বস্তু, এই দুটি বস্তু ভূমি ছাড়া মিলিত হবে কি না তা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। তাহলে চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি আমাদের পরবর্তী প্রশ্নে। আমি আগে প্রথমত এই যে বি বস্তু নিয়ে আলোচনা করবো। প্রথমে কি বস্তু নিয়ে আলোচনা করবো? বি বস্তু। তাহলে বি বস্তুটা কি? তাই আছে আমার ভূমিতে, তাহলে আমি লিখতে পারি বি বস্তুর জন্য। এবার একটু চিন্তা করো, বি বস্তুটা কি আমার নিক্ষেপ করা হয়েছিল? বি বস্তুটা কি ভূমি থেকে উপরে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল এবং একটা ব্যাগে নিক্ষেপ করা হয়েছিল। এটা হচ্ছে বি বস্তুর আদি বেগ 19.6 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে কী করা হয়েছিল? নিক্ষেপ করা হয়েছিল। তাহলে বি বস্তুর জন্য আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু 19.6 ms ইনভার্স 1।
এবং এই বি বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে গিয়ে কী করছে, থেমে গেছে, থেমে আবার নিচের দিকে ফিরছে। যদি ব্যাগ থাকতো তাহলে তো সে টানতো না, আরও উপরের দিকে যাইতো। যেহেতু সর্বোচ্চ বিন্দুতে গিয়ে আসে থেমে গেছে, তাহলে এই বি বিন্দুর ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে ব্যাগ হবে 0। তার মানে শেষ ব্যাগ ভি ইজ ইকুয়াল টু 0 এমএস ইনভার্স 1। এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু 9.8 এমএস ইনভার্স 2। এখন বি বস্তুর আমরা সময় বের করব, প্রয়োজনীয় সময়, সর্বোচ্চ বিন্দুতে যেতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা সময়টা বের করি, তাহলে লিখতে পারি আমরা জানি। এক্ষেত্রে চিন্তা করো, আমার এটা কি নিক্ষিপ্ত বস্তু, বি বস্তুটা কি আমার নিক্ষেপ করা হয়েছিল, খাড়া উপরের দিকে কী করা হয়েছিল, নিক্ষেপ করা হয়েছিল। আর নিক্ষেপ করার জন্য আমরা সূত্রতে কী ব্যবহার করব, মাইনাস দেব। কী ব্যবহার করবো গতির সমীকরণে, মাইনাস। তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু শেষ বেগ 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাহলে আমি লিখতে পারি মাইনাস জিটি, পাশে আসলে হবে প্লাস জিটি ইজ ইকুয়াল টু ইউ। আমার দরকার শুধুমাত্র টি, তাহলে আমি লিখতে পারি টি ইজ ইকুয়াল টু ইউ। এই যে জি গুণ আছে ওই পাশে গেলে কী হবে, ভাগ। তাহলে সুতরাং টি ইজ ইকুয়াল টু ইউ এর মান কত, এই বি বস্তুর আদি বেগ এখানে উল্লেখ আছে 19.6 এমএস ইনভার্সন, তাহলে 19.6 ভাগ 9.8। 19.6কে 9.8 দ্বারা ভাগ করলে আসে 2 সেকেন্ড। তাহলে বি বস্তুটি 2 সেকেন্ড পর্যন্ত উপরের দিকে উঠতেছিল, এবং এই 2 সেকেন্ড পরে বি বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এবার তার উচ্চতাটা বের করব, যে 2 সেকেন্ড পর এই বি বস্তুটা কতটুক উচ্চতায় উঠেছে, 2 সেকেন্ড পর বি বস্তুটা কতটুক উচ্চতায় উঠে। তাহলে আমরা লিখতে পারি যে 2 সেকেন্ডে বি বস্তু কর্তৃক উচ্চতা, মানে অতিক্রান্ত দূরত্বটা এখানে উচ্চতা হিসাবে আমি কাউন্ট করলাম h1 হলে, এবার আমরা সূত্র বসাই h1 ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হবে, গতি সমীকরণে কী হবে, মাইনাস, কারণ নিক্ষিপ্ত বস্তু, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ইউ এর মান কত, ইউ এর মান আদি বেগ হচ্ছে 19.6, টির মান বের করলাম 2 মাইনাস 1/2 ইন্টু জির মান 9.8, টির মান 2 উপরে কি স্কোয়ার। এক্ষেত্রে এখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে, বাকি কাজ সম্পূর্ণটা হচ্ছে ক্যালকুলেটরের কাজ। তাহলে ক্যালকুলেটরের কাজের সাহায্যে যদি আমরা এটাকে বের করি, তাহলে এখানে আনসার আসবে তোমার এই সম্পূর্ণটার 19.6 মিটার, 19.6 মিটার আসবে। কত আসবে, 19.6 মিটার। তার মানে বি বস্তুটা 2 সেকেন্ডে 19.6 মিটার দূরত্ব অতিক্রম করে। এবার আমরা এ বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা এ বস্তু নিয়ে আলোচনা করি। দেখো, এ বস্তুর জন্য, ঠিক আছে, এ বস্তুর জন্য দেখো বি বস্তুটা কী করছে, আমার ভূমি হতে কত মিটার, এই যে আমার 19.6 মিটার, ভূমি হতে 19.6 মিটার উপরের দিকে উঠেছে। এখন এ বস্তুটা নিশ্চয়ই উপর থেকে এই যে 19.6 মাইনাস করলে যতটুকু দূরত্ব থাকবে ততটুকু দূরত্ব সে অতিক্রম করেছে। তাহলে এ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা দূরে, এখানে যদি দূরত্বটাকে আমরা এইচ দ্বারা কনভার্ট করি, তাহলে h3 বা h2 লিখতে পারি। এখানে h2 বসাই, h2 ইকুয়াল টু কত, আমার সম্পূর্ণ উচ্চতা কত, 120 মিটার। সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 120। এখান থেকে মাইনাস করবা বি বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব 19.6 মিটার, তাহলে থাকবে 100.4 মিটার। এখন 100.4 মিটার যেতে এ বস্তুর কতটুকু সময় লাগে আমরা সময় বের করব। যদি প্রয়োজনীয় সময় টি প্রাইম হলে, যদি প্রয়োজনীয় সময় টি প্রাইম হয়, তাহলে আমরা সূত্রটা ইউজ করি। এখানে যেহেতু h2 দোষে, h2 ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে যেহেতু এ বস্তুটা কি আমার এখানে স্থির আছে, তাহলে এ বস্তুর আদিবেগ কত, 0। তাহলে এখানে আদিবেগ ইউ এর মান কত, 0। আদিবেগ ইউ এর মান কত, এখানে 0। তাহলে আমি যদি ডাইরেক্ট এখানে ক্যালকুলেশন করি, মাইনাস হাফ জিটি স্কোয়ার এই পাশে আসলে হবে প্লাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু h2। তাহলে আমার দরকার কি, শুধুমাত্র টি, তাহলে টি স্কোয়ারটা ওই যে স্কোয়ার, টির উপর স্কোয়ার ওই পাশে গেলে কী হবে, √। এখানে কি আছে h2, h2 র মান কত পাইলাম, 100.4 ডিভাইডেড বাই
এই যে টু বাঘ আছে ওই পাশে গেলে টু অবশ্যই কি হবে, এস এর সাথে গুণাকারে বসবে, এবং জি গুণ আছে ওই পাশে গেলে কি হবে, বাঘ হবে। তাহলে এখান থেকে আমার টির মান আসে, এখান থেকে টির মান আসে 4.572 সেকেন্ড। তাহলে টি ফ্রাইম, সরি এটাকে আমি টি ফ্রাইম ধরে নিয়েছিলাম, টি ফ্রাইম স্কোয়ার। তাহলে টি ফ্রাইমের মান কত আসলো, 4.572 আসলো। আর আমার বি বস্তুর সময় কত 2 সেকেন্ড, এবং এ বস্তুর ক্ষেত্রে সময় লাগছে 4.572। তাহলে যেহেতু আমার দুটি বস্তুর সময় সমান হয়নি, সেহেতু এদের আর দেখা হবে না, এদের দেখা হবে না, এদের দেখা কি হবে না, ঠিক আছে। তাহলে এভাবে আমরা এই সূত্রগুলাই প্রয়োগ করে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখলাম। আমি আরও এরকম গুরুত্বপূর্ণ কিছু পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী কোনো ক্লাসে। সো আজকে এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।